আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি সবাই ভালো আছো। আবারও উপস্থিত হয়েছি আজকে আমি আমার অনলাইন ভিত্তিক দ্বিতীয় ক্লাস নিয়ে। তোমরা অলরেডি সবাই অবগত যে গত ক্লাসে যে বিষয়টি আমি শেয়ার করেছিলাম, আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করছি অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্স, ওয়ার্কিং উইথ দ্য পোর পলিসি অ্যান্ড প্র্যাকটিস। কোর্স কোড হচ্ছে 232107। এই কোর্সটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। গত ক্লাসে বলেছিলাম আমি তোমাদের সাথে এই কোর্সের উপরে 10টি ক্লাস শেয়ার করব। আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের এই কোর্সের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, আজকে আমরা সেই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে দারিদ্র হ্রাসকরণ দৃষ্টিভঙ্গি, পভার্টি রিডাকশন পার্সপেক্টিভস। আজকে আমরা এই দারিদ্র হ্রাসকরণ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, শুরুতেই আমি সেই টপিকগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথমেই যে বিষয়টি রয়েছে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব, দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদের বৈশিষ্ট্য, দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের ইতিবাচক দিক বা গুরুত্ব এবং দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের নেতিবাচক দিক বা সীমাবদ্ধতা। আজকে আমরা আমাদের এই 40 মিনিটের ক্লাসে আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই টপিকের যে মূল আলোচ্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্যের আমরা যে বিষয়টা বলেছি যে দারিদ্র্য হ্রাসকরণ যে দৃষ্টিভঙ্গির কথা বলছি, যে আমাদের আজকের আলোচনার যে টপিক যে শিরোনাম দ্বিতীয় অধ্যায়ের দারিদ্র্য হ্রাসকরণ দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দারিদ্র কি, দারিদ্র্যের বৈশিষ্ট্য, দারিদ্র্যের কারণ, দারিদ্র্য দূরীকরণের উপায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের অবশ্যই মনে আছে বিষয়গুলো। আজকে যে দারিদ্র্য হ্রাসকরণ দৃষ্টিভঙ্গির কথা বলছি, তোমরা সকলেই কম বেশি অবগত যে দারিদ্র্য মানব সমাজের একটা সার্বজনীন সমস্যা। দারিদ্র্য অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত সমাজ গঠন সম্ভব নয়, তবে দারিদ্র্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তাই বিভিন্ন মনীষী দারিদ্র্য নিরসনে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবতারণা করেছেন, বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দারিদ্র্য নিরসনের যে দৃষ্টিভঙ্গি বা যে নিরসনের যে দৃষ্টিভঙ্গির অবতারণা করেছেন বা তত্ত্ব প্রদান করেছেন, সেইখান থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দারিদ্র্য হ্রাসকরণের জন্য মনীষীগণ যে সমস্ত দৃষ্টিভঙ্গি বা তত্ত্ব প্রদান করেছেন, তার মধ্যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, বৃত্তবাদী দৃষ্টিভঙ্গি, কাঠামোগত দৃষ্টিভঙ্গি, অবস্থানগত সীমাবদ্ধতা দৃষ্টিভঙ্গি প্রভৃতি, এই সমস্ত তত্ত্বগুলো দারিদ্র্য হ্রাসকরণে প্রদান করেছেন বিভিন্ন মনীষীগণ। আজকে আমরা তারই মধ্য থেকে আজকের এই অধ্যায়ে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে বৃত্তবাদী মতবাদ তত্ত্ব, এই বৃত্তবাদী মতবাদ তত্ত্ব নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব কি, শুরুতে আমরা এই বিষয়টি জানবো। এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের কি বৈশিষ্ট্য রয়েছে, কি ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করছি দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব কি। দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম একটা বিষয়। এই বৃত্তবাদী মতবাদের ধারণা অর্থনীতির বিভিন্ন তত্ত্বের সাথে সম্পর্কিত। মূলত এই তত্ত্বটি অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার বা ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম এই বৃত্তবাদী তত্ত্বের প্রবক্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি খেয়াল করে একটু মনোযোগ দিয়ে শুনে নাও। যে বিষয়টি বলছি, সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম এই বৃত্তবাদী তত্ত্বের প্রবক্তা। পরবর্তীতে
আমেরিকান সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্স বিত্তবাদী ধারণার উন্নতি সাধন করেন। এছাড়া কিংসলে ডেভিস এবং ডব্লিউ.এফ. মুর এই বিত্তবাদী তত্ত্বের ক্ষেত্রে অবদান রাখেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে বিষয়টি বলছি যে দারিদ্র্যের বিত্তবাদী মতবাদ, এই মতবাদ হলো এমন একটি মতবাদ বা তত্ত্ব যেটা অর্থনীতির বিভিন্ন তত্ত্বের সাথে সম্পর্কিত। মূলত এই তত্ত্বটি কাজ করছে মূলত হচ্ছে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার বা ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে এই তত্ত্ব। এমিল ডুরখেম এই বিত্তবাদী তত্ত্ব বা ধারণার মধ্য দিয়ে দরিদ্রদেরকে সমাজের অংশ হিসাবে উল্লেখ করেছেন এবং দরিদ্রদের অবস্থা পুনরুদ্ধারের জন্য তিনি চেষ্টা চালিয়েছেন। এই বিত্তবাদী মতবাদ মূলত দারিদ্র্য বিমোচনের একটি মাইল ফলক হিসেবে পরিচিত। এমিল ডুরখেম বিশ্বাস করেন সমাজে ধনী লোকের সৃষ্টি হয়েছে দরিদ্রদের উপস্থিতির মাধ্যমে। দারিদ্র্য সমাজের স্বাভাবিক ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আরো বলেন, দারিদ্র্যের উপস্থিতি সমাজের পূর্ণতা আসে। সমাজে যদি দারিদ্র্য না থাকতো তাহলে সমাজের পূর্ণতা আসতো না। তার মতে তিনি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন অধিক। তার মতে উপযুক্ত শিক্ষা দারিদ্র্য হ্রাসে সহায়তা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্যের এই বিত্তবাদী তত্ত্বে সমাজের দরিদ্রের অবস্থার বর্ণনা দেওয়ার সাথে সাথে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। দারিদ্র্য অবস্থা হ্রাস পেতে থাকলে একসময় সমাজ দারিদ্র্য মুক্ত হবে, একথা নিঃসন্দেহে বলা যায়। এবং এই তত্ত্বকে দারিদ্র্য দূর করার মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন এমিল ডুরখেম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দারিদ্র্যের এই যে বিত্তবাদী তত্ত্ব বা মতবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দারিদ্র্যের বিত্তবাদী বা মতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন এমিল ডুরখেম। এই এমিল ডুরখেম দারিদ্র্যের বিত্তবাদী বা মতবাদ তত্ত্বের ক্ষেত্রে যে বিষয়টিকে উল্লেখ করেছেন তিনি বলেছেন দারিদ্র্যের এই বিত্তবাদী তত্ত্বে উনি দরিদ্রদের অবস্থার উন্নয়নের কথা বলেছেন। তিনি এই তত্ত্বে দারিদ্র্যের ক্ষেত্রে দরিদ্র ব্যক্তিদের শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি মূলত যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে এই দরিদ্র অবস্থা থেকে এই তত্ত্বটি অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার বা ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। দ্যাট মিনস দরিদ্র ব্যক্তি যারা আছে সমাজে, তাদের যে দরিদ্র অবস্থা, এই অবস্থা থেকে উত্তরোত্তর সাফল্য অর্জনের জন্য এবং যে পূর্ববর্তী যে ব্যক্তিসমূহ যে তাদের বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বা আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো কারণে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা দরিদ্রতার শিকার হয়েছে, এই দরিদ্র ব্যক্তিদের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার করাই হচ্ছে এই তত্ত্বটির মূল কথা। এবং এই তত্ত্বটি যেটা করে সামাজিক বিষয়াদির পাশাপাশি বিভিন্ন অন্যান্য বিষয়াদি নিয়েও আলোচনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা দরিদ্রের এই বিত্তবাদী মতবাদ তত্ত্বটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করার জন্য বিষয়টি আবার উপস্থাপন করছি যে দরিদ্রের এই বিত্তবাদী বা মতবাদ তত্ত্বটি হলো সমাজবিজ্ঞানের অন্যতম একটা বিষয়। এই বিত্তবাদী মতবাদের ধারণা অর্থনীতির বিভিন্ন তত্ত্বের সাথে সম্পর্কিত। এই তত্ত্বটি মূলত অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার বা ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এই তত্ত্বে শিক্ষার প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। এই তত্ত্বে উপযুক্ত শিক্ষা দারিদ্র্য হ্রাসকরণে সহায়তা করে থাকে। এমিল ডুরখেম এটা বিশ্বাস করেন। তিনি তার এই তত্ত্বে দরিদ্র অবস্থা বর্ণনা দেওয়ার পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি নিঃসন্দেহে বিশ্বাস করেছেন যে এই দারিদ্র অবস্থা হ্রাস পেতে থাকলে একসময় সমাজ থেকে দারিদ্র মুক্ত হবে এবং এই তত্ত্বকে তিনি দারিদ্র্যের একটি অন্যতম মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দারিদ্র্যের এই যে বিত্তবাদী তত্ত্বের কথা বলছি, এই বিত্তবাদী তত্ত্বের যে ধারণা আমরা লাভ করেছি, এই ধারণাগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দারিদ্র্যের এই বিত্তবাদী তত্ত্বের বেশ কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। এখন আমি তোমাদের সামনে এই দারিদ্র্যের এই বিত্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করছি।
এই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বে সর্বপ্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক অবস্থা সম্পর্কে জানা। দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্ব মূলত সমাজের সামাজিক অবস্থা সম্পর্কেই বেশি গুরুত্ব আরোপ করেছে। কারণ এই যে দরিদ্র ব্যক্তির কথা বলছি, এরা কোনো না কোনো সমাজেরই বাসিন্দা। এই যে সমাজের বাসিন্দা হিসাবে তারা সমাজে বসবাস করছে, তাদের যে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, এই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্ব দিয়ে সমাজের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা সহজসাধ্য হয়ে ওঠে। এজন্য সামাজিক অবস্থা দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এই বৃত্তবাদী তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া। এই তত্ত্বের মধ্য দিয়ে দারিদ্র্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ফুটে উঠেছে। দারিদ্র্যকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো এমিল ডুরখেম এখানে দেখানোর চেষ্টা করেছেন। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সমাজের অংশ। সমাজের অংশ বলতে এখানে দরিদ্র শ্রেণীদেরকে বোঝানো হয়েছে যে দরিদ্র শ্রেণী কোনো না কোনো সমাজের অংশ। সমাজের যেমন বিভিন্ন উপাদান রয়েছে, এই উপাদানের পাশাপাশি দরিদ্র ব্যক্তিরাও হচ্ছে সমাজের একটা অংশ। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার গুরুত্ব অত্যাধিক। এই যে আমরা দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের কথা বলছি, এই বৃত্তবাদী তত্ত্বে এমিল ডুরখেম শিক্ষাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বা সমাজের সকল শ্রেণীর মধ্যে যদি শিক্ষার আলো জ্বালানো যায়, তাহলে দারিদ্র্য নির্মূল করা সহজসাধ্য হয়ে ওঠে। তাই তিনি তার এই তত্ত্বে শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করেছেন। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সমাজের ভারসাম্য রক্ষা করা। এমিল ডুরখেম তার এই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বে শুধুমাত্র যে আর্থিক অবস্থা পুনরুদ্ধারের ব্যাপারে কথা বলেছেন এমনটি নয়, সেই সাথে সাথে তিনি সমাজে বসবাসরত মানুষের এবং সমাজের যে উপাদানসমূহ রয়েছে, এই উপাদানের সাথে ভারসাম্য রক্ষা করার জন্য তার এই তত্ত্বে গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তাই দারিদ্র্যের এই বৃত্তবাদী তত্ত্বের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সমাজের ভারসাম্য রক্ষা করা। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সমাজে ধনী লোকের সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি যে বিষয়টি তোমাদের বলেছিলাম যে দারিদ্র্যের এই যে বৃত্তবাদী তত্ত্বের কথা আমরা বলছি, দারিদ্র্যের এই বৃত্তবাদী তত্ত্বে যেখানে এমিল ডুরখেম বলেছেন সমাজে ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছে দারিদ্রদের উপস্থিতিতে, এখানে এই যে সমাজের দরিদ্র ব্যক্তি, এই দরিদ্র ব্যক্তিদের উপস্থিতির কারণেই হচ্ছে সমাজে ধনী লোকের সৃষ্টি হয়েছে। তাই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বে সমাজের ধনী লোকের সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব দান। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা জানি যে কোনো কর্ম বা কাজকে সফলভাবে সম্পাদনের জন্য কোনো না কোনো পন্থা বা কৌশল অবলম্বন করতে হয়। আর এমিল ডুরখেম তার এই বৃত্তবাদী তত্ত্বের ক্ষেত্রে তিনি তার এই বৃত্তবাদী তত্ত্বকে বিশ্লেষণ করার ক্ষেত্রে, তার এই বৃত্তবাদী তত্ত্বকে কাজে লাগানোর ক্ষেত্রে, তার কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য তিনি তার এই বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন। এই বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করার কারণ হচ্ছে বিজ্ঞান অলওয়েজ সত্য আবিষ্কার করে এবং সত্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তাই এমিল ডুরখেম যেটা করেছেন, তার এই বৃত্তবাদী তত্ত্বকে বৈজ্ঞানিক পদ্ধতির উপর দাঁড় করানোর চেষ্টা করেছেন। তাই তিনি বৈজ্ঞানিক পদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব দান করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আজকে আমরা এই যে দারিদ্র্যের যে বৃত্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্যের কথা বলছি, এই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের বেশ কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, আশা করি প্রত্যেকটি বৈশিষ্ট্যই তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। এরপরও হচ্ছে আমি এই দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্যগুলোকে আরো এক পলকে সবগুলো বৈশিষ্ট্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দারিদ্র্যের এই বৃত্তবাদী তত্ত্বের মধ্যে ফার্স্ট যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সামাজিক অবস্থা সম্পর্কে জানা, দারিদ্র্য নিয়ন্ত্রণ প্রক্রিয়া, সমাজের অংশ, শিক্ষার গুরুত্ব অত্যাধিক, সমাজের ভারসাম্য রক্ষা করা, সমাজে ধনী লোকের সৃষ্টি, বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব দান। এইগুলো ছিল দারিদ্র্যের বৃত্তবাদী তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দারিদ্র্যের যে ধারণা রয়েছে, এই ধারণাকে ব্যাখ্যা করলেই এই বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপরে আমাদের যে আলোচনার টপিক ছিল সেটা হচ্ছে দারিদ্র্যের এই বৃত্তবাদী যে মতবাদ আমরা উপস্থাপন করছি, এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের ইতিবাচক দিক বা গুরুত্ব।
এমিল ডুরখেম সমাজের এই যে দারিদ্র্য হ্রাস করার জন্য যে দৃষ্টিভঙ্গি উনি পোষণ করেছিলেন, যে তত্ত্ব উনি প্রদান করে গেছেন, এই দারিদ্র্যের এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, ইতিবাচক দিক রয়ে গেছে। এই ইতিবাচক দিকগুলো দারিদ্র্য হ্রাসের জন্য ব্যাপক ভূমিকা রেখেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রত্যেকটা তত্ত্বেরই রয়েছে দুটো সাইড, একটা হচ্ছে পজিটিভ সাইড অ্যান্ড আদার্স হচ্ছে নেগেটিভ সাইড। এই এমিল ডুরখেমের দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বেরও এই দুটো দিক রয়েছে, ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক। তাহলে আমরা এখন আলোচনা করব দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের ইতিবাচক দিক বা গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্যের যে বৃত্তবাদী তত্ত্বের যে ইতিবাচক দিকগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম প্রধান যে ইতিবাচক দিক বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলোকে যদি আমরা এক পলকে দেখিয়ে দেই, সেটা হচ্ছে শিক্ষাকে প্রাধান্য দেয়া, প্রেরণা সৃষ্টি, আদর্শ ও মূল্যবোধ সৃষ্টি, ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, সামাজিক প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ, সমাজের ভারসাম্য রক্ষা। এমিল ডুরখেম তার এই যে তত্ত্ব প্রদান করেছেন, এই তত্ত্বের মধ্যে এই সমস্ত ইতিবাচক দিকগুলোর সমন্বয় ঘটেছে। এই ইতিবাচক দিকগুলোর কার্যক্রমের মধ্য দিয়েই এমিল ডুরখেম তার দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বকে দরিদ্রের বিমোচনের একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এই দারিদ্র্যের যে বিমোচনের যে তত্ত্ব আমরা জানতেছি, এইটার যে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদের যে সর্বপ্রথম যে ইতিবাচক দিক, সেটা হচ্ছে শিক্ষাকে প্রাধান্য দেয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অবগত যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে বাদ দিয়ে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এই শিক্ষা হচ্ছে মৌলমানবিক চাহিদার অন্যতম একটা চাহিদা। এই সভ্য সুন্দর সমাজে বসবাসের জন্য প্রত্যেক মানুষের মধ্যেই এই শিক্ষার জ্ঞান বা আলো থাকা অত্যাবশ্যক। তাই এই শিক্ষাকে এমিল ডুরখেম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন তার এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বে। তিনি শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন সর্বাগ্রে। তিনি বলেছেন, অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের পাশাপাশি দরিদ্র ব্যক্তিদের মধ্যে শিক্ষার আলোকে জ্বালিয়ে দিতে হবে। শিক্ষার আলো প্রজ্বলিত হলেই দরিদ্র ব্যক্তিদের মধ্যে দারিদ্র্য হ্রাস করার যে প্রক্রিয়া বা দারিদ্র্য হ্রাসের যে ইচ্ছা শক্তি, সেটা তাদের মধ্যে প্রবলভাবে জাগ্রত হবে এবং দারিদ্র্য হ্রাসের জন্য তারা উদ্বুদ্ধ হয়ে উঠবে। সেকেন্ড গুরুত্ব হচ্ছে বা সেকেন্ড ইতিবাচক দিক হচ্ছে প্রেরণা সৃষ্টি, মোটিভেশন, আমরা যেটাকে বলছি প্রেরণা। এই এমিল ডুরখেম যেটা করেছেন, দরিদ্র ব্যক্তিদের দারিদ্র্য নির্মূলের জন্য বা নিরসনের জন্য তিনি দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রেরণার সৃষ্টি করেছেন। দারিদ্র্যের অবস্থা, দারিদ্র্যের প্রকৃতি, প্রভাব, এগুলো সম্পর্কে তিনি দরিদ্র ব্যক্তিদেরকে অবগত করার চেষ্টা করেছেন, যাতে তাদের মধ্যে প্রেরণা বা বোধ জাগ্রত হয়, যার মধ্য দিয়ে তারা তাদের এই দারিদ্র অবস্থা থেকে উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে বা দারিদ্র্যের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে ইতিবাচক দিক, সেটা হচ্ছে আদর্শ ও মূল্যবোধ সৃষ্টি। আমরা সকলেই সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট হিসেবে তোমরা সকলেই অবগত যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব স্বতন্ত্র মর্যাদার অধিকারী, তার নিজস্ব আদর্শ, তার মূল্যবোধ রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি স্বতন্ত্র, প্রত্যেকটা ব্যক্তির নর্মস এন্ড ভ্যালুস রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সমাজে তার তার যে আদর্শ মূল্যবোধ রয়েছে, এই আদর্শ মূল্যবোধ পাওয়ার অধিকার রাখে। সমাজকর্ম বিশ্বাস করে প্রত্যেকটা ব্যক্তি তার এই আদর্শ মূল্যবোধের উপর সে তার আস্থা অর্জন করবে এবং সে তার নিজেকে পরিচালিত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মে যেটা করা হয়েছে, বৃত্তবাদী তত্ত্বে যেটা করা হয়েছে, এমিল ডুরখেম যেটা করেছেন যে আদর্শ ও মূল্যবোধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তিনি এখানে দেখিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি স্পেশালি এখানে হচ্ছে দরিদ্র ব্যক্তিদের কথা বলা হয়েছে। দরিদ্র ব্যক্তিদের নিজস্ব আদর্শ, মূল্যবোধ, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা রয়েছে। এই আদর্শ, এই মূল্যবোধ, এই চিন্তা চেতনা যেন নেগেটিভ সাইড বা খারাপ দিকে বিবেচিত না হয়, সেদিকে তিনি লক্ষ্য রেখেছেন এবং ব্যক্তির আদর্শ ও মূল্যবোধের উপর ব্যাপক গুরুত্ব প্রদান করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে পজিটিভ সাইড, সেটা হচ্ছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। আমরা সমাজকর্মের স্টুডেন্ট হিসেবে তোমরা কম বেশি সবাই জানো যে সমাজকর্ম
ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি দানে বিশ্বাসী। সমাজকর্মের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। প্রত্যেকটা ব্যক্তিরই মূল্য এবং মর্যাদা রয়েছে। সে সমাজের একজন মানুষ, সে সমাজের একজন ব্যক্তি হিসাবে তার এই মূল্য এবং মর্যাদা পাওয়ার অধিকার রাখে। এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বেও এমিল ডুর্খেইম ব্যক্তির মূল্য ও মর্যাদাকে স্বীকৃতির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তিনি ব্যক্তির মূল্য ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেছেন, দরিদ্র ব্যক্তিরা সমাজেরই অংশ, তাদেরকে বাদ দিয়ে সমাজের কথা চিন্তা করা যায় না। আর সমাজের ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছে এই দরিদ্রদের অবস্থানের কারণে। তাই দরিদ্র ব্যক্তিদেরও নিজস্ব মূল্য ও মর্যাদা রয়েছে। তার এই তত্ত্বে দরিদ্র ব্যক্তিদের মূল্য ও মর্যাদার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। এখানে সামাজিক প্রতিষ্ঠান বৃত্তবাদী তত্ত্বে সামাজিক যে প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, সমাজের যে উপাদানগুলো রয়েছে, এই সামাজিক উপাদানসমূহের পাশাপাশি সামাজিক যে উপাদানগুলো রয়েছে, পরিবার, ধর্ম, গণমাধ্যম, সরকার প্রভৃতি, এই সমস্ত উপাদানের পাশাপাশি সামাজিক যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সকল প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এমিল ডুর্খেইম তার এই বৃত্তবাদী মতবাদের তত্ত্বের মধ্য দিয়ে। তিনি তার বৃত্তবাদী মতবাদ তত্ত্বের অন্যতম যে গুরুত্বপূর্ণ দিক হিসাবে এখানে উনি উপস্থাপন করেছেন, সেটা হয়েছেন সামাজিক গুরুত্ব আরোপ করেছেন। কারণ সামাজিক প্রতিষ্ঠান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অবশ্যই গুরুত্ব দিয়েছেন তিনি, যে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যে অবস্থান সমাজে, এই প্রতিষ্ঠানগুলো দারিদ্র্য নির্মূলে বা নিরসনে অগ্রগণ্য ভূমিকা রাখে। দারিদ্র্য নিরসনে শুধুমাত্র সরকারের একার পক্ষে বা ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য নির্মূল করা কষ্টসাধ্য ব্যাপার বা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই তিনি যেটা করেছেন, এই দারিদ্র্য নির্মূলের ক্ষেত্রে বা নিরসনের ক্ষেত্রে তার এই বৃত্তবাদী তত্ত্বে সামাজিক প্রতিষ্ঠানের প্রতি ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন। এরপরের যে ইতিবাচক দিক রয়েছে, সেটা হচ্ছে সমাজের ভারসাম্য রক্ষা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজের সদস্য, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করছি। এই যে সমাজে বসবাস করছি, এই সমাজের যে উপাদানগুলো রয়েছে, পরিবার, ধর্ম, গণমাধ্যম, সরকার, এই প্রভৃতি উপাদানসমূহ আমরা সমাজের অংশ হিসেবে আমরা এখানে অবস্থান করছি এবং এই উপাদানগুলোর সাথে আমরা কোনো না কোনোভাবেই সম্পৃক্ত। তাই এমিল ডুর্খেইম সমাজের ভারসাম্য রক্ষার জন্য এই সকল উপাদানের সমন্বয় বা সংমিশ্রণ ঘটানোর কথা বলেছেন। তিনি বলেছেন, দরিদ্র ব্যক্তিরা সমাজেরই অংশ, সমাজের অংশ হিসাবে সমাজের এই উপাদানের সাথে তারা খাপ খাইয়ে চলবে এবং সমাজে তাদের সহ অবস্থান থাকবে। তবেই হচ্ছে সমাজ থেকে এই দারিদ্র্য হ্রাসকরণ বা নির্মূল করা সহজসাধ্য হয়ে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এমিল ডুর্খেইমের এই যে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের যে ইতিবাচক বা গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করছি এই প্রত্যেকটি গুরুত্ব বা ইতিবাচক দিকগুলো তোমাদের কাছে এখন সুস্পষ্ট হয়ে উঠেছে। তারপরও আমি তোমাদেরকে আবারও এই দারিদ্র্যের বৃত্তবাদী বা মতবাদ তত্ত্বের যে ইতিবাচক দিকগুলো আমি এখানে ফাইন্ড আউট করেছি বা এখানে নোট ডাউন করেছি, স্ক্রিনে তোমরা সেই দিকগুলো দেখতে পাচ্ছ। আমি সেই ইতিবাচক দিকগুলো আবারও তোমাদের সামনে একবার উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে দারিদ্র্যের এই বৃত্তবাদী তত্ত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিকটা ছিল, এখানে হচ্ছে শিক্ষাকে সর্বাগ্র প্রাধান্য দেওয়া হয়েছে। দরিদ্র ব্যক্তিদের মধ্যে পেশনার সৃষ্টি করা হয়েছে, তাদের আদর্শ ও মূল্যবোধ সৃষ্টি করা হয়েছে, ব্যক্তির মূল্য ও মর্যাদাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সামাজিক প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সমাজের ভারসাম্য রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বিষয়গুলো ছিল এমিল ডুর্খেইমের দারিদ্র্যের বৃত্তবাদী বা মতবাদ তত্ত্বের গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা এখন দেখে নিব যে দারিদ্র্যের এই বৃত্তবাদী বা মতবাদ তত্ত্বের কি কি নেতিবাচক দিক রয়েছে। আমরা আগে যেটা বলছিলাম যে দারিদ্র্যের প্রত্যেকটা তত্ত্বেরই দুটো সাইড রয়েছে, একটা হচ্ছে পজিটিভ সাইড এন্ড আরেকটা হচ্ছে নেগেটিভ সাইড। এই বৃত্তবাদী তত্ত্বেরও দুটো সাইড আছে, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। আমরা পজিটিভ দিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি। এখন তোমাদের সামনে
এই বিত্তবাদী তত্ত্বের কি কি নেতিবাচক বা দুর্বল দিক রয়েছে, কোন কোন দিক থেকে এই তত্ত্বটি সমালোচিত হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, আমরা এখানে অনেকগুলো পজিটিভ সাইডের কথা বলেছিলাম। শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সামাজিক ভারসাম্যর কথা বলেছেন, এরপরে ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতির কথা বলেছেন, দরিদ্রদেরকে সমাজের অংশ হিসেবে উল্লেখ করেছেন, সামাজিক প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এরপরেও এত এত পজিটিভ সাইড থাকার পরেও এই তত্ত্বটি নানাভাবে সমালোচিত হয়েছে। এই গুণীজনদের সমালোচনা, বিভিন্ন মনীষীর সমালোচনা এই তত্ত্বকে যেন আরো নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছিল। তাই দারিদ্র্যের এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বে এমিল ডুরখিমের এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের পজিটিভ দিকগুলোর পাশাপাশি কি কি নেতিবাচক দিক রয়েছে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের যে নেতিবাচক দিক রয়েছে, এর মধ্যে প্রথম যে নেতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে দারিদ্ররা সমাজের ক্ষুদ্র অংশ। এমিল ডুরখিম যেটা করেছেন, দরিদ্রদেরকে এখানে উনি যেটা করেছেন যে সমাজের ক্ষুদ্র অংশ হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি বলেছেন দরিদ্র ব্যক্তিরা সমাজেরই অংশ, ক্ষুদ্র অংশ। তাদের অবস্থানের ফলেই সমাজের ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে দরিদ্র ব্যক্তিদেরকে সমাজের ক্ষুদ্র অংশ হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। এই দিকটা ছিল এমিল ডুরখিমের দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের একটা নেতিবাচক দিক, যেটা সমালোচিত হয়েছে এবং এই সমালোচনার কারণে এই তত্ত্বটি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল। এর পরের যে নেতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে শ্রম বিভাজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে শ্রম বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রম বিভাজন করা হলে শ্রমিকদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো যথাযথ পালন করা সহজসাধ্য হয়ে ওঠে। কিন্তু এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের মধ্যে দিয়ে যে শ্রম বিভাজন করা হয়েছে, এখানে দরিদ্র ব্যক্তিদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। এই দরিদ্র ব্যক্তিদেরকে তাদের কাজের যে দ্বারাগুলো, এই কাজের দ্বারাগুলো তাদেরকে নিচু জাতের কাজের গুলোকে প্রতি আকৃষ্ট করা হয়েছে, যার জন্য এই শ্রম বিভাজন ছিল দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের আরো একটা নেতিবাচক দিক। এরপরে যেটা রয়েছে গরিবদের প্রতি বৈষম্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, যেটা আমরা শুরুতেই বলে আসছি যে এই যে বৃত্তবাদী তত্ত্বের কথা আমরা বলছি, এমিল ডুরখিম তার এই বৃত্তবাদী তত্ত্বে দরিদ্রদের দারিদ্র্য নির্মূলের জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার তত্ত্বকে উনি আলোচনা করেছেন, কিন্তু তারপরেও এখানে গরিবদের প্রতি বৈষম্য করা হয়েছিল। এখানে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যর কারণে দরিদ্র ব্যক্তিদের মনক্ষুণ্ণ হয়েছে। দরিদ্র ব্যক্তিদেরকে সমাজের ক্ষুদ্র অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। তাদের প্রতি ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বৈষম্য বিরাজমান ছিল, যার জন্য এই গরিবদের প্রতি বৈষম্য দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের অন্যতম একটা নেতিবাচক দিক। এরপরে যেটা রয়েছে পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব। পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব, এই দরিদ্রের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের মধ্যে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয়েছিল। এখানে দরিদ্র শ্রেণীরা তাদের দরিদ্রদের ব্যক্তিদের আয় উপার্জন, তাদের মূলধন, তাদের বিনিয়োগ সবকিছুই যেন ছিল সীমিত স্বল্প পরিসরে, কিন্তু পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব হয়েছে এখানে উচ্চবিত্ত বা ধনী শ্রেণীর। যে কথা বলা হয়েছে যে সমাজে দরিদ্রদের অবস্থানের ফলেই বৃত্ত শ্রেণীর বা ধনী শ্রেণীর উদ্ভব, এই পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয়েছে, যার ফলে এই তত্ত্বটি নানাভাবে সমালোচিত হয়েছিল। এর পরের যে নেতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে দরিদ্ররা করুণার পাত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দরিদ্রদেরকে এখানে করুণার পাত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমিল ডুরখিম তার এই বৃত্তবাদী তত্ত্বে দরিদ্রদেরকে করুণার পাত্র হিসেবে পরিচিতি করেছেন। দরিদ্র ব্যক্তিরা সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে, তারা যেন সর্বময় অবস্থায় যেন তারা করুণার পাত্র, তারা যেন করুণার পাত্র হয়ে সমাজে বসবাস করছে, যার জন্য এই দরিদ্রদেরকে করুণার পাত্র হিসেবে চিহ্নিত করার জন্য এমিল ডুরখিমের এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বটিও নানাভাবে সমালোচিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দারিদ্র্যের আমরা যেই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের যে নেতিবাচক দিকগুলো জানলাম, এগুলোকে যদি আমরা
আরো একবার আমি তোমাদের সামনে পুরো বিষয়টাকে, দারিদ্রের নেতিবাচক দিকগুলো, যে নেতিবাচক দিকগুলো রয়েছে, এই নেতিবাচক দিকগুলোকে যদি আমি তোমাদের সামনে আরো একবার তুলে ধরি, তাহলে একবার দেখে নিব আমরা দারিদ্রের কি কি নেতিবাচক দিক রয়েছে। দারিদ্রের এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের নেতিবাচক দিকগুলোর মধ্যে অন্যতম নেতিবাচক দিক ছিল দারিদ্র সমাজের ক্ষুদ্র অংশ, শ্রম বিভাজন, গরিবদের প্রতি বৈষম্য, পুনর্বাসনের বিষয়ে অনুপস্থিত, পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব, দরিদ্ররা করুণার পাত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি নেতিবাচক দিকগুলো আমরা এখানে ফাইন্ড আউট করেছি, এর মধ্যে আরো একটা নেতিবাচক দিক বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে পুনর্বাসনের বিষয় অনুপস্থিত। দরিদ্র ব্যক্তিদের পুনর্বাসন করা, সমাজে তাদেরকে পুনর্বাসিত করা। এখানে বলা হয়েছিল যে তাদের আর্থিক অবস্থার উন্নতি সাধন বা আর্থিক অবস্থা পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, কিন্তু তাদের পুনর্বাসনের বিষয়টি, দরিদ্র ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়টি সুস্পষ্টভাবে তেমন উল্লেখ করা হয়নি, যার জন্য এই তত্ত্বটি নানাভাবে সমালোচিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে দারিদ্র বিমোচনের যে দৃষ্টিভঙ্গি ছিল, এই দারিদ্র বিমোচন দৃষ্টিভঙ্গির যে নানা দৃষ্টিভঙ্গি, নানা মনীষীগণ দারিদ্র বিমোচনের জন্য যে নানা দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে দৃষ্টিভঙ্গি বা তত্ত্ব ছিল দারিদ্র বিমোচনের যে মতবাদ, বৃত্তবাদী মতবাদ, আজকে আমরা এই বৃত্তবাদী মতবাদ নিয়ে আলোচনা করেছি। এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল, আমি সেই গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বটি এমিল দুর্খেম দারিদ্র নির্মূলের জন্য উনি প্রণেতা, উনি এটা উদ্ভাবন করেছিলেন। উনি বিশ্বাস করেছিলেন দারিদ্র সমাজ থেকে আস্তে আস্তে নির্মূল করা সম্ভব এবং দরিদ্র ব্যক্তিরা সমাজেরই অংশ। এই বিষয়গুলোকে উনি অত্যন্ত চমৎকারভাবে তার এই তত্ত্বে ফুটিয়ে তুলেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই গত ক্লাসেও যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের এই যে দারিদ্র, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি, এই দরিদ্র আমাদের মানব সমাজের একটা সার্বজনীন সমস্যা। এই সমস্যাটা শুধুমাত্র একক কোনো সমস্যা নয়, এই সমস্যা সমাজে আরো অনেক সমস্যারও জন্মদাতা, আরো অনেক সমস্যার উৎসও বটে। শুধুমাত্র এই দরিদ্রকে কেন্দ্র করে সমাজে আরো নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, যার জন্য এই দারিদ্র নির্মূলের জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। এই দারিদ্র হ্রাস করার জন্য বিভিন্ন মনীষী বিভিন্ন কৌশলের অবতারণা করে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবতারণা করে, বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এই দারিদ্র নির্মূলের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। তার মধ্যে যে তত্ত্বগুলো ছিল আমি তোমাদেরকে একটু আগেও বলেছিলাম যে কার্ল মার্কসের মার্কসীয় দৃষ্টিভঙ্গি বা তত্ত্ব ছিল, এমিল ডুরখেমের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব, তারপরে হচ্ছে কাঠামোগত দৃষ্টিভঙ্গি তত্ত্ব, অবস্থানগত সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা তত্ত্ব। এই তত্ত্বগুলোর মধ্যে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে তত্ত্বটি, সেটি হচ্ছে এমিল ডুরখেমের দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব। এই তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব তোমাদের জন্য। এই তত্ত্বটি জানা থাকলে তোমাদের অবশ্যই অনেক বেশি ফলপ্রসূ হবা, অনেক বেশি অধ্যয়নের মাধ্যমে এই তত্ত্ব সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সে পুরো ক্লাসটাকে আমি আরো একবার সামারাইজ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি পুরো ক্লাসটা আরো একবার সামারাইজ করছি। আমরা আজকে আলোচনা করেছিলাম দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, ওয়ার্কিং উইথ দ্য পোর, প্র্যাকটিস অ্যান্ড পলিসি। এই কোর্সটির দ্বিতীয় অধ্যায়ের যে টপিক ছিল দারিদ্র বিমোচনের দারিদ্র হ্রাসকরণ দৃষ্টিভঙ্গি, পভার্টি রিডাকশন পার্সপেক্টিভস। এই দারিদ্র হ্রাসকরণ দৃষ্টিভঙ্গির এই টপিকের উপরে আমরা আজকে আলোচনা করেছি। এখানে অনেকগুলো তত্ত্ব, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল, বিভিন্ন মনীষীর গুরুত্বপূর্ণ তত্ত্ব। তার মধ্য থেকে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যে তত্ত্ব ছিল দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব, এই বৃত্তবাদী মতবাদ তত্ত্ব নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের আমরা যে বিষয়গুলো এখানে জেনেছি সেটা হচ্ছে দারিদ্র্যের মতবাদ তত্ত্ব কি, দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদের বৈশিষ্ট্য কি,
দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের ইতিবাচক দিকগুলো কি কি, বা দারিদ্র্যের এই বৃত্তবাদী মতবাদ তত্ত্বের গুরুত্ব কতটুকু সেটা আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের নেতিবাচক দিক বা সীমাবদ্ধতা, বা দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের সমালোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে যে দারিদ্র্য বলতে কি বুঝো, দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব কি, বা এমিল ডুর্খেইমের দারিদ্র্যের বৃত্তবাদ মতবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো, বা এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ কি কি বিশ্লেষণ করো। আবার কোশ্চেন আসতে পারে দারিদ্র্যের বৃত্তবাদ মতবাদ তত্ত্বের ইতিবাচক দিকগুলো কি কি, অথবা দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের গুরুত্ব ফুটিয়ে তোলো। অথবা কোশ্চেনটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে এমিল ডুর্খেইমের দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের সমালোচনা বা সীমাবদ্ধতা সমূহ বিশ্লেষণ করো। আশা করি আমার আজকের এই ক্লাস থেকে তোমাদের অবশ্যই এই কোশ্চেনগুলোর আনসার তোমরা জানতে পেরেছো, এবং অনেকটাই ফলপ্রসূ হবে তোমাদের এই তত্ত্ব যতটুকু শুনেছো, এই তত্ত্ব যতটুকু তোমরা ধারণ করতে পেরেছো। আশা করব বাসায় বইপত্র নিয়ে অধ্যয়ন করবে এবং এই তত্ত্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে জেনেছিলাম দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্ব কি, এরপর আমরা জেনেছি এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের বৈশিষ্ট্য, এরপরে জেনেছি আমরা এই দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ তত্ত্বের ইতিবাচক দিক বা গুরুত্ব, এরপর জেনেছি এই দারিদ্র্যের বৃত্তবাদী বা মতবাদ তত্ত্বের নেতিবাচক দিক বা সমালোচনা বা সীমাবদ্ধতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো আমার অনলাইন ভিত্তিক এই দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার পূর্বে আবারও যে বিষয়টি তোমাদের স্মরণ করে দিতে যাচ্ছি, আমি যে তোমাদের এই দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্সের 10টা ক্লাসের মাধ্যমে তোমাদের এই কোর্সটাকে সম্পূর্ণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখছি তোমরা আমার সাথে আমার এই ক্লাসে পার্টিসিপেট করবে, এবং অবশ্যই তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, এবং এই ক্লাসগুলো শুনে এবং নিজে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং বাসায় বইপত্র অধ্যয়ন করবে, এবং এই করোনা বা সংকটকালীন সময়ে অবশ্যই বাসায় অবস্থান করবে এবং নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।